অত্যাচার অত্যাচার এগুলো অত্যাচার ছাড়া আর কিছুই না। কেন ডাব্লিউডাব্লিউই কেন? Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. দেখো, একটা কথা বললে তোমরা হয়তো অবাক হবে, এই উইকে ডাব্লিউডাব্লিউই যে দুটো বড় শো ছিল, মানে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট আর এভলিউশন, তার মধ্যে আমরা বেশি এক্সাইটেড কোনটার জন্য ছিলাম? হয়তো বেশিরভাগ লোকেরই উত্তর হবে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট মানে এসএনএমই। কিন্তু আমি যদি তোমাদের বলি অ্যাকচুয়ালি এভলিউশন তার থেকে বেটার পারফর্ম করেছে, তোমরা কি বিশ্বাস করবে? যারা এভলিউশন দেখেছো তারা হয়তো আমার কথার সাথে একমত হতে পারো, যারা দেখোনি তারা বলবে যে এইটা কি বলছে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, তোমরা বুঝে যাবে আমি এটা কেন বলছি। আর এইবার আমি বুঝতে পারছি যে ভিন্স ম্যাকম্যান কেন স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে বন্ধ করে দিয়েছিল। আর আমিও না আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে সেইভাবে দেখবো না কখনো, যেভাবে আমি এতদিন দেখে আসছিলাম। আর আমারও মনে হয় এবার এসএনএমই সত্যি বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ এই ইভেন্টটায় আর কিছুই বেছে নেই। তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের কথা তো হবে, কিন্তু তার আগে এভলিউশনের কথা বলা যাক, যেটা আজকে হয়েছে, মানে আজকে সকালে হয়েছে। তো যেমন বললাম, এভলিউশন থেকে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় এভলিউশন ভালো পারফর্ম করেছে, অনেক বেটার পারফর্ম করেছে আমি তো বলবো। যেখানে এভলিউশনের প্রথম ম্যাচই ছিল ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে বেকি লিঞ্চ তার টাইটেল ডিফেন্ড করছিল এগেন্স্ট লায়রা ভেলকাইরিয়া আর বেইলি। আর আমি তো বলবো ওপেনার হিসেবে এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। আর বেকি লিঞ্চ, বেইলি, লায়রা ভেলকাইরিয়া তিনজনই নিজের 100% দিয়ে পারফর্ম করেছে। আর একটা ট্রিপল থ্রেট ম্যাচে যা যা দরকার এই ম্যাচে সব কিছুই ছিল, মানে ক্লোজ স্পিনফল থেকে শুরু করে বেস্ট মোমেন্ট সব কিছু এই ম্যাচে তোমরা পেয়ে যাবে। আমি তো তোমাদেরকে রিকমেন্ড করবো ম্যাচটা একবার গিয়ে দেখে আসো। আর তাছাড়া এই ম্যাচটা একটা ফাস্ট পেস ম্যাচ ছিল, তো কোনো অংশে এই ম্যাচটা তোমরা বোরিং ফিল করবে না। আর তাছাড়া অডিয়েন্স এই ম্যাচে দিস ইজ রেসলিং, দিস ইজ অসম এরকম চ্যান্ট করছিল, তো তোমরা বুঝতেই পারছো যে এই ম্যাচটা কী লেভেলের ম্যাচ ছিল। আর বাকি আমরা এই ম্যাচের শেষে হয়তো দেখতে পেয়েছি যে বেকি লিঞ্চ রোল আপ করে তার নিজের ভিক্টরি স্টিল করে নিয়েছে কাইন্ড অফ, আর এইভাবে সে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। কিন্তু তাই বলে একদমই এই না যে ম্যাচটা কোনো অংশে খারাপ ছিল। আমি তো তোমাদের রিকমেন্ড করবো ম্যাচটা গিয়ে দেখার। আর এভলিউশনের স্টার্ট এই ম্যাচটা দুর্দান্তভাবে করে দিয়েছিল। আর যেমন আমি প্রেডিক্ট করেছিলাম যে বেকি লিঞ্চের কাছে তার টাইটেল রিটেন হয়ে যাবে, তো সেটাই হয়ে গেছে। তো এক্ষেত্রে আমার প্রেডিকশন 100% ঠিক গেছে। নেক্সট আমরা জেসি জেন ভার্সেস জর্ডানি গ্রেসের মধ্যে এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার এনএক্সটি তো আমার অতটা ফলো করা হয় না, কিন্তু ম্যাচটা দেখে আমি যা বুঝলাম যে এই ম্যাচে জর্ডানি গ্রেসের রিং সাইডে ছিল ব্লেক মনরো। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই যে এই ম্যাচের মাঝখানে যখন একটা বেল্ট নিয়ে টানাটানি শুরু হয়, মানে যেহেতু এই ম্যাচটা একটা নর্মাল ম্যাচ ছিল তাই বেল্টের ব্যবহার তো মানে লিগাল ছিল না, কিন্তু তবু আমরা দেখতে পাই যে আমাদের যে জেসি জেন আছে সে তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ দিয়ে অনেকবার জর্ডানি গ্রেসকে মারার চেষ্টা করছিল, কিন্তু রেফারি আটকে দেয়। তার বন্ধুরাও মারার চেষ্টা করছিল, তখন ব্লেক মনরো এসে তাদেরকে মারে। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই ব্লেক মনরো নিজেই জর্ডানি গ্রেসকে আর কি বিট্রে করে দেয়, যখন ব্লেক মনরো নিজে যখন রেফারির আর কি নজর ছিল না, সেই সময় জর্ডানি গ্রেসকে বেল্টের বাড়ি মারে, যার ফলে জেসি জেন জর্ডানি গ্রেসকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। আর লাস্টে তারাও অবাক ছিল যে ব্লেক মনরো এটা কি করলো, মানে বলা যেতে পারে এটা ব্লেক মনরোর একটা হিলটন টাইপের কিছু ছিল। এরপর ব্লেক মনরো আর জর্ডানি গ্রেসের স্টোরি এনএক্সটিতে কন্টিনিউ হবে। তো যারা যারা এনএক্সটি দেখো তারা এটা আরও ভালো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে এরপর। নেক্সট আমরা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাই, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন রক্সেন পেরেস আর রাকেল রড্রিগুয়েজ তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচে। এবার ম্যাচটা একটা ঠিকঠাক ম্যাচ ছিল, এই ম্যাচটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কিন্তু এই ম্যাচের সব থেকে মেমোরেবল মোমেন্ট তখনই ছিল যখন আমরা দেখতে পাই আমাদের শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসকে একটা স্পিয়ারের হাত থেকে বাঁচায়। মানে এতদিন আমরা দেখতে পেয়েছিলাম যে শার্লেট আর অ্যালেক্সা সেম পেজে নেই, কিন্তু এই ম্যাচটার পর দেখে মনে হচ্ছে, মানে এই মোমেন্টটার পর দেখে মনে হচ্ছে ধীরে ধীরে শার্লেট আর অ্যালেক্সা সেম পেজে আসছে। কিন্তু সেম পেজে এসেও তারা ম্যাচটা জিততে পারে না, কারণ সবার প্রথমে আমরা দেখতে পাই রাকেল রড্রিগুয়েজ অ্যালেক্সা ব্লিসকে ফেলে দেয়। এই ম্যাচে যদিও আসুকা আর কাইরিসনের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু তারাও এই ম্যাচে শেষ অবধি টিকে থাকতে পারে না। আর পুরো রিং ক্লিয়ার করে যখন আমরা দেখতে পাই রক্সেন পেরেস শার্লেটের উপর জাম্প মারে, তখন রাকেল রড্রিগুয়েজ তার টিমের জন্য এই ম্যাচটা জিতে যায়, যেমন আমি প্রেডিক্ট করেছিলাম। আর যেমন আমি বলেছিলাম যে এই ম্যাচে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেসকে তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করিয়ে দেওয়া দরকার। ডাব্লিউডাব্লিউই ঠিক সেটাই করেছে। আমি বলবো এটা সব থেকে ভালো মুভ ছিল। এই মুহূর্তে তাদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ যাওয়ার কোনো মানেই ছিল না, কারণ জাজমেন্ট ডে সবে মাত্র সব চ্যাম্পিয়নশিপ পেয়েছে। তো এই ম্যাচে জাজমেন্টের জন্য রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেস তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। আর আমি ভাবছি লিভ মর্গান বাড়ি বসে দেখে এটা নিয়ে কী ভাবছে। তো এরপর ব্যাপারটা ইন্টারেস্টিং হবে যে যখন লিভ মর্গান ফিরে আসবে তখন জাজমেন্টের সাথে কী কী ঘটতে চলেছে। কিন্তু আপাতত রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেস তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নিয়েছিল, আর তারাও ধীরে ধীরে আরও স্ট্রং একটা বন্ডিং তৈরি করছে নিজেদের মধ্যে। তারপর আমরা টিফিনি স্ট্র্যাটন ভার্সেস ট্রিস স্ট্র্যাটাসের মধ্যেও একটা ম্যাচ দেখতে পাই ফর ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো সেই ম্যাচেও মানে কি বলবো, মানে ট্রিস স্ট্র্যাটাস যেহেতু লেজেন্ড, তো এটা একটা
সেই টাইপেরই ম্যাচ ছিল, মানে বুঝে যাও তোমরা ট্রিস স্ট্র্যাটাসের থেকে আমরা কী ম্যাচই বা এক্সপেক্ট করতে পারি। মানে ঠিকঠাক ম্যাচ ছিল, একটা বলবো না খুব হাইফাই কোনো ম্যাচ ছিল বলে। তো যেমন আমাদের এক্সপেকটেশন ছিল যে টিফিন স্ট্র্যাটন এই ম্যাচটা জিতবে, তো আমরা সেটাই দেখতে পাই। টিফিন স্ট্র্যাটন এই ম্যাচের শেষে ট্রিস স্ট্র্যাটাসকে হারিয়ে দেয়, আর লাস্টে ট্রিস স্ট্র্যাটাস এমন হাবভাব করছিল যেন এটাই তার রিটায়ারমেন্ট ম্যাচ ছিল। এবার এটা ট্রিস স্ট্র্যাটাস তার প্রত্যেকটা ম্যাচের শেষেই করে। এবার দেখা যাক অ্যাকচুয়ালি এটাই ট্রিস স্ট্র্যাটাসের রিটায়ারমেন্ট ম্যাচ ছিল নাকি এরপরেও ট্রিস স্ট্র্যাটাস আরও কোনো ম্যাচে ইনভলভ হবে। তো এইখানে আমাদের টিফিন স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিয়েছে। তো NXT চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আমার প্রেডিকশন ভুল হলো, এই ক্ষেত্রে আমার প্রেডিকশন আবার একদম 100% কারেক্ট ছিল। এরপর আমরা নায়োমি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেটা একটা নো হোল্ডস বার ম্যাচ ছিল। আর এই ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি ছিল বিয়াঙ্কা ব্লেয়ার, যেটা আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টেই জেনে গেছিলাম। তো যাই হোক না কেন, আমি ভেবেছিলাম এই ম্যাচে হয়তো বিয়াঙ্কা ব্লেয়ারের কোনো রোল থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি বিয়াঙ্কা ব্লেয়ারের এই ম্যাচে কোনো রোলই ছিল না। সে শুধু কান্নাকাটি করার জন্য এই ম্যাচে এসেছিল। আর এই ম্যাচটার কথা যদি বলা হয়, যেহেতু নো হোল্ডস বার ম্যাচ ছিল, এই ম্যাচে এরকম কোনো ওয়েপন ছিল না যেটার ব্যবহার হয়নি। মানে যা যা ওয়েপন ব্যবহার করা যেত প্রত্যেকটাই করেছে, জেড কার্গিলও করেছে, নায়োমিও করেছে। নায়োমি তো একটু বেশি ব্রুটাল হয়ে গেছিলো, যেহেতু তার ক্যারেক্টারটাই এখন রকম। কিন্তু যেমন আমি প্রেডিক্ট করেছিলাম যে এই ম্যাচেও আমরা দেখতে পাবো যে জেড কার্গিল জিতে যাবে, সেটাই হয়েছে। যখন লাস্টে আমরা দেখতে পাই যে রিংয়ের কর্নারে, মানে রিংয়ের একদম কর্নারে টপ রোপে উঠে জেড কার্গিল তার ফিনিশার মেরেছিল নায়োমিকে, তাও থ্রু আ টেবিল। তো সেটাও একটা ব্রুটাল স্পট ছিল। আর এইভাবে আমাদের জেড কার্গিল এই ম্যাচটা জিতে যায়। আর যেমন বললাম, জেড কার্গিলের হ্যান্ড রেস করার সময় বিয়াঙ্কা প্লেয়ার কান্নাকাটি করতে থাকে। তো বিয়াঙ্কা প্লেয়ারের এটাই রোল ছিল। আমি ভেবেছিলাম হয়তো বিয়াঙ্কা প্লেয়ারের এখানে হিল টার্ন হতে পারে, বা বিয়াঙ্কা প্লেয়ার হয়তো নায়োমিকে সাহায্য করতে পারে। সেসব কিছুই হয়নি। বিয়াঙ্কা প্লেয়ারকে জাস্ট রাখা হয়েছিল যেহেতু এভলিউশন হচ্ছে, আর বিয়াঙ্কা প্লেয়ারকে ছাড়া WWE কীভাবে এভলিউশন করবে। তো জাস্ট বিয়াঙ্কা প্লেয়ারকে একটা স্পট দেওয়ার জন্য এখানে আর কি স্পেশাল গেস্ট রেফারি হিসেবে রাখা ছিল। এছাড়া তার নতুন কোনো রোল ছিল না। আর এই ক্ষেত্রেও আমার প্রেডিকশন 100% কারেক্ট ছিল। নেক্সট আমরা এভলিউশনের ব্যাটেল রয়্যাল দেখতে পাই, যেখানে অনেকে অনেক সারপ্রাইজ এক্সপেক্ট করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সারপ্রাইজ এখানে ছিলই না সেরকম। না তো পেজ, না তো এজেলি, কেউ এই ম্যাচে ছিল না। কিন্তু এই ম্যাচের উইনার যে হবে, সে ক্ল্যাশ অ্যাট প্যারিসে একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেত। এবার এই ম্যাচে স্টেফিনি ভেকার যেভাবে এন্ট্রেন্স করেছিল, সেটা দেখে বোঝা যাচ্ছিল যে এই ম্যাচে স্টেফিনি ভেকারের উপরই নজর থাকতে চলেছে। তো এই ম্যাচটা শুরু হয়, একে একে এলিমিনেশন হতে থাকে, আর লাস্টে বেঁচে থাকে 4 জন, যারা ছিল স্টেফিনি ভেকার, ওদিক থেকে ল্যাস লেজেন্ড, নিকি বেলা আর নায়া জ্যাক্স। তো সবার প্রথমে আমরা দেখতে পাই যে নিকি বেলা এলিমিনেট হয়ে যায় যখন ল্যাস লেজেন্ড তাকে এলিমিনেট করে। তারপর স্টেফিনি ভেকার আর ল্যাস লেজেন্ড দুজন মিলে নায়া জ্যাক্সকে এলিমিনেট করে, আর লাস্টে স্টেফিনি ভেকার আর ল্যাস লেজেন্ড বেঁচে থাকে। আর এখান থেকে বোঝাই যাচ্ছিল যে এরপর কে জিততে চলেছে। তো স্টেফিনি ভেকার এখানে ল্যাস লেজেন্ডকে এলিমিনেট করে এই ম্যাচটা জিতে যায়। আর এরপর সে ক্ল্যাশ অ্যাট প্যারিসে একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেতে চলেছে, মানে সেই সময় যে চ্যাম্পিয়ন থাকবে আর কি। কারণ চ্যাম্পিয়নশিপ নিয়ে আজকে অনেক কিছু ফেরবদল হয়েছে, যেটা নিয়ে একটু পরে কথা বলবো। একটু পরে কি এখনই কথা বলবো, কারণ নেক্সট ম্যাচই ছিল এভলিউশনের মেন ইভেন্ট। আর ও ভাই, মেন ইভেন্টটা সত্যি মেন ইভেন্টের মতোই ছিল। মানে প্রথমে যখন মেন ইভেন্টটা শুরু হচ্ছিল, আমি ভাবছিলাম যে কেন বেকার বেকার ইও স্কাই আর আমাদের রিয়া রিপ্লির ম্যাচকে মেন ইভেন্টে রাখলো। এই ম্যাচটা কি সত্যি ডিজার্ভ করে? কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাচটাই ডিজার্ভ করে, আর এটাই ছিল ম্যাচ অফ দ্য নাইট। আর এই ম্যাচটাকে না আমি ডিসক্রাইব করে এই ম্যাচটার অপমান করতে চাই না, কারণ ম্যাচটা সত্যি দুর্দান্ত ম্যাচ ছিল। একটা 5 স্টার ক্লাসিক ম্যাচ ছিল। মানে যদি আমি স্টার রেটিংস দিতাম এভলিউশনে, তাহলে এই ম্যাচটাকে আমি 5 স্টার তো দিতাম। ম্যাচটা এতটাই সুন্দর ছিল, এতটাই দুর্দান্ত ছিল, আর এতটাই ভালো ছিল। তো ম্যাচটা আমি তোমাদের বলবো যে আমি এই ম্যাচটাকে বেশি ডিসক্রাইব করবো না, তোমরা ম্যাচটাকে গিয়ে একবার দেখো। যারা দেখেছো তারা তো জানো আমি কিসের কথা বলছি, আর যারা দেখোনি একবার গিয়ে ম্যাচটাকে দেখো, তোমরা বুঝে যাবে কেন আমি এই ম্যাচটাকে বেস্ট ম্যাচ বলছি নাইটের। কিন্তু এই ম্যাচে আমরা কোনো ক্লিয়ার উইনার দেখতে পাই না। এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে যখন আর কি দুজনের অবস্থাই খারাপ ছিল, মানে ইও স্কাইয়ের অবস্থাও খারাপ ছিল, রিয়া রিপ্লির অবস্থাও খারাপ ছিল। কারণ ম্যাচের মাঝখানে রেফারি একবার পড়ে গেছিলো, আর রেফারি যখন উল্টে থাকে তো তখন আমরা দেখেছিলাম তারা অডিয়েন্সের মধ্যে গিয়েও মারপিট করেছিল। ওই দিক থেকে ইও স্কাই তো একটা উঁচু জায়গা থেকে লাফও মেরেছিল রিয়া রিপ্লির উপর। মানে ক্রেজি স্পট ছিল ম্যাচটায়। একটা মোমেন্টে তো রিয়া রিপ্লি জিতেই গেছিলো ম্যাচটাতে, কিন্তু রেফারি যেমন বললাম সে সময় উল্টে ছিল, তাই পিন করার জন্য কেউ ছিল না। তো এইসব হওয়ার পর যখন লাস্টে একটা ক্রেজি স্পটের পর দুজনই আর কি রিংয়ের মধ্যে পড়েছিল, তখন আমরা দেখতে পাই সেখানে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে নায়োমি চলে আসে। আর নায়োমি যেখানে এতদিন ধরে শুধুমাত্র টিফিনি স্ট্র্যাটনের পেছনে পড়েছিল, সেখানে নায়োমি আজকে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের শেষে একটা রেফারির সাথে আসে। আর যদিও সে জেড কার্গিলের কাছে হেরে গেছিলো, কিন্তু সেই হারটার থেকে অনেক বড় জিত সে এই ম্যাচে পেয়েছে। কারণ সবার প্রথমে আমরা দেখি সে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে, আর সে যখন তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে তখন ম্যাচটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যায়। ট্রিপল থ্রেট ম্যাচে কোনো ডিসকোয়ালিফিকেশন থাকে না। তো সে সবার প্রথমে মানি ইন দ্য ব্যাংক দিয়ে ইও স্কাইয়ের উপর অ্যাটাক করে, তারপর রিয়া রিপ্লিকে এই ম্যাচ থেকে বের করে, তারপর ইও স্কাইয়ের উপর তার ফিনিশার মেরে এই ম্যাচে ইও স্কাইকে পিন করে সে হয়ে যায় ব্র্যান্ড নিউ ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো নায়োমি সবাইকে চমকে দিয়ে টিফিনি স্ট্র্যাটনের পেছন ছেড়ে দিয়ে
ইও স্কাইয়ের পেছনে পড়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেছে। আর এরপর মানে নাওমির এই ক্যারেক্টারের সাথে তার চ্যাম্পিয়নশিপ রানটা কেমন হয় সেটা দেখা সত্যি ইন্টারেস্টিং হবে। তো সবাই মানে এভলিউশনের শেষে শখ ছিল, ডাব্লিউডাব্লিউ যে মুভমেন্টটা চাইছিল সেই মুভমেন্টটাও পেয়ে গেছিলো। তো যেমন বললাম এই ম্যাচটা সত্যি অ্যাকচুয়ালি এভলিউশনের মেন ইভেন্ট ডিজার্ভ করতো, আর সেটাই ডাব্লিউডাব্লিউ করেছে। এইখানে কারো কোনো কমপ্লেন থাকার কথাই না। তো এইভাবেই এভলিউশন শেষ হয়েছে, যদিও আমরা সেই অর্থে কোনো সারপ্রাইজ দেখতে পাইনি, না তো আমরা দেখতে পেয়েছি পেজকে, না তো আমরা দেখতে পেয়েছি এজিলির রিটার্ন, কিন্তু এটা একটা ঠিকঠাক এন্ডিং এভলিউশনের হয়েছে। তবু এবার কথা বলা যাক স্যাটারডে নাইটস মেন ইভেন্টের। সবার প্রথমে তো আমি বলবো যে ডাব্লিউডাব্লিউ এসএনএমইকে অনেকটাই এরকম দেখানোর চেষ্টা করছে যে এটা অ্যাকচুয়ালি একটা বড় ইভেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি তা না। কারণ যখন ম্যাচের মাঝখানে অ্যাডগুলো ঢোকায় না ডাব্লিউডাব্লিউ, তখনই বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট না। কারণ র স্ম্যাকডাউনের ম্যাচের মাঝখানে অ্যাড আসে, সেটা আমরা তাও বুঝতে পারি যে ঠিক আছে ওটা একটা উইকলি টেলিভিশন শো, তো ওইখানে অ্যাড চলে। কিন্তু যখন স্যাটারডে নাইটস মেন ইভেন্টের ম্যাচের মাঝখানে অ্যাডগুলো আসে না, তাও লম্বা লম্বা অ্যাড ব্রেক, তখন সত্যি মাথাটা গরম হয়ে যায়। বাকি যেমন বললাম এটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টও না, এটা বলা যেতে পারে একটা ব্যাঙের ইভেন্ট। এটা না হওয়াই ভালো ফিউচারে, কিন্তু আমার কথায় কি আসবে যাবে, ডাব্লিউডাব্লিউ এটা করাবেই করাবে। আর সব থেকে বাজে জিনিস কি সেটাও আমি একটু পরে বলবো। তো এই স্যাটারডে নাইটস মেন ইভেন্ট শুরু হয়, যেটা শুরু হয়েছিল র্যান্ডি অর্টন ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচ দিয়ে। আর যেমন আমি তোমাদের বলেছিলাম, যেহেতু সামার স্ল্যামে একটা ট্যাগ টিম ম্যাচ বিল্ড আপ করা হবে র্যান্ডি অর্টন জেলি রোল ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার লোগান পলের মধ্যে, তো সেই ম্যাচটার বিল্ড আপই পুরো হয়েছে এই ম্যাচে। মানে ম্যাচের থেকে বেশি সামার স্ল্যামের বিল্ড আপের দিকেই ডাব্লিউডাব্লিউ নজর দিয়েছিল, আর আলটিমেটলি সামার স্ল্যামের জন্য ম্যাচটা কনফার্মও হয়ে গেছে। তো এই ম্যাচে আমি বলবো যে আমার প্রেডিকশন সম্পূর্ণরূপে ভুল ছিল। মানে আমার ধারণাই ছিল না যে এই ম্যাচে অ্যাকচুয়ালি র্যান্ডি অর্টন জিততেও পারে। আমি ভেবেছিলাম কোনো না কোনো উপায় ড্রিউ ম্যাকেন্টায়ার হয়তো জিতে যাবে, কিন্তু আমাকেও শক করেছে যখন আমি দেখি যে এটা আর কেউ ড্রিউ ম্যাকেন্টায়ার অ্যাকচুয়ালি পিন হয়ে যায় ম্যাচটায়, আর র্যান্ডি অর্টন ম্যাচটা জিতে যায়। আর ম্যাচের শেষে যা ছিল সেই ঝামেলা, লোগান পল জেলি রোল সবাই আর কি ইনভলভ হয়ে গেল। তো লোগান পল ওই দিক থেকে র্যান্ডি অর্টনকে মারছে, জেলি রোল লোগান পলকে মারছে, জেলি রোলকে ড্রিউ ম্যাকেন্টায়ার একটা ক্লেমোর কিক দিয়ে দিচ্ছে। মানে পুরো কেওস ছিল ম্যাচের শেষে। আর লাস্টে আমরা যেমন বললাম সামার স্ল্যামের জন্য ট্যাগ টিম ম্যাচটাও কনফার্ম হতে দেখতে পেয়ে গেছি। তো এই ম্যাচে যেমন বললাম আমার প্রেডিকশন সম্পূর্ণরূপে ভুল ছিল। আমি সত্যি আশা করিনি যে এই ম্যাচে র্যান্ডি অর্টন জিতে যাবে, কিন্তু দেখে ভালো লাগলো যে র্যান্ডি অর্টনকেও ডাব্লিউডাব্লিউ একটা ভিক্টরি দিয়েছে। এটা অন্তত র্যান্ডি অর্টনের জন্য এটা সত্যি খুব বড় ব্যাপার, কারণ এই মুহূর্তে র্যান্ডি অর্টনকে যেভাবে ডাব্লিউডাব্লিউ ইউজ করছে, সেখানে র্যান্ডি অর্টনকে একটা ড্রিউ ম্যাকেন্টায়ারের মতো অপোনেন্টের এগেনস্টে ভিক্টরি দেওয়া বিশাল বড় ব্যাপার। তো র্যান্ডি অর্টনের জন্য আমি হ্যাপি, কিন্তু সামার স্ল্যামে এবার দেখা যাক কী হয়। এবার অনেকে হয়তো বলবে যে সামার স্ল্যামে এই ম্যাচটা খুব একটা বড় ম্যাচ না, কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে অ্যাকচুয়ালি এটা সামার স্ল্যামের জন্য মানে বেস্ট জিনিস যেটা হতে পারতো। কারণ র্যান্ডি অর্টনের ড্রিউ ম্যাকেন্টায়ারের আবার একটা ওয়ান অন ওয়ান ম্যাচ কী বা করাতো ডাব্লিউডাব্লিউ, সেটা তো রিপিটেটিভ হয়ে যেত। তো সেখানে লোগান পলকে ইউজ করেছে সেলিব্রিটি অ্যাট্রাকশন হিসেবে, ওই দিক থেকে জেলি রোলকে ইউজ করা হচ্ছে। তো ঠিক আছে, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এটা একটা ফান ম্যাচ। আর সবাই যতটা এই ম্যাচটা নিয়ে হাওয়া বানাচ্ছে যে না না তারা আরও বেটার ডিজার্ভ করে, তেমন কিছুই না। অ্যাকচুয়ালি সামার স্ল্যামের জন্য এটা একটা ভালো ম্যাচ। শুধু স্যাটারডে নাইটস মেন ইভেন্টটাকে যেভাবে ডাব্লিউডাব্লিউ বুক করেছে, মানে এই ম্যাচটাকে শুধুমাত্র সেট আপ করার জন্য, সেটা আমার একদমই ভালো লাগেনি, সত্যি কথা। নেক্সট আমরা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে সোলো সিকোয়ার এগেনস্টে ছিল জিমি উসো। আর জিমি উসো কী বা জিততো, তো এই ম্যাচে আমার প্রেডিকশন 100% ঠিক গেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সোলো সিকোয়ার জিমি উসোকে হারিয়ে দিয়েছে। আর হারিয়ে দেওয়ার পর যেমন আমরা আশা করেছিলাম সোলো সিকোয়ার গ্যাং মিলে আমাদের জিমি উসোকে মারার চেষ্টা করেছিল, আর সেই সময় জিমি উসোকে বাঁচানোর জন্য জেকব ফাটু রিটার্ন হয়, জেকব ফাটু একটা হিউজ রিয়াকশন পায়। আর এই ছিল এই ম্যাচটা। তো এই ম্যাচটাতেও আমার প্রেডিকশন 100% একদম কারেক্ট গেছে। তো এই ম্যাচটা নিয়েও বেশি কথা বলার কিছু নেই। কিন্তু নেক্সট যে ম্যাচটা এসেছিল সেটাই সম্পূর্ণ গুলিয়ে দিয়েছে সব কিছু। সেটা হচ্ছে সেথ রলিন্স ভার্সেস এলে নাইটের ম্যাচ। এবার এখানে আমি আমার প্রেডিকশনের কথা বলছি না, কারণ আমার প্রেডিকশন অ্যাকচুয়ালি ঠিকই হতো, কারণ এই ম্যাচটা অ্যাকচুয়ালি সেথ রলিন্সেরই জেতার কথা ছিল যতটা জানা যাচ্ছে। কিন্তু ম্যাচের মাঝখানে হয়ে যায় একটা সর্বনাশ, যেখানে আমরা দেখতে পাই যে সেথ রলিন্সের আবার সেই পুরনো নি ইনজুরি ফিরে আসে। যেইখানে তোমরা একটা স্পট দেখো, যেটা আমি তোমাদেরকে ভিডিওতেই দেখাচ্ছি আর কি। তো অনেকে বলছে যে এই স্পটে নাকি সেথ রলিন্সের ইনজুরি হয়েছে, মানে যেটা ডাব্লিউডাব্লিউ বলার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না যে এখানে কিছু ইনজুরি হয়েছে বলে সেথ রলিন্সের, কারণ এইটা একদম পারফেক্ট ছিল। যেইভাবে সেথ রলিন্সের ল্যান্ড করার কথা ছিল সেইভাবেই সেথ রলিন্স এই আর কি ভল্টকে ল্যান্ড করেছিল। কিন্তু তার আগের এই মোমেন্টটা দেখো তোমরা, যেখানে কিনা সেথ রলিন্স সবার প্রথমে যে আর কি জাম্পটা মেরেছিল এলে নাইটের উপর, সেইখানেই সেথ রলিন্স তার নিকে কিছুটা টুইস্ট করে দিয়েছিল, যেটা তোমরা স্লো মোশনে ভালো করে দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় এইখান থেকেই ইনজুরিটা আবার ইভলভ করেছিল। আর তারপর আমরা দেখতে পাই যে সেথ রলিন্স এই ম্যাচে আর কন্টিনিউ করতে পারে না, মানে ম্যাচে কম্পিট করার মতো অবস্থাতেই থাকে না। তো তারপর পল হেমানের রেফারির সাথে সেথ রলিন্সের একটু কথোপকথন চলে, আর আমরা দেখতে পাই যে ম্যাচটা অদ্ভুতভাবে শেষ হয়ে যায় যখন আমরা দেখি যে এলে নাইট সেথ রলিন্সকে একটা বিএফটি মারে, আর তারপর পিন করে সেথ রলিন্সকে এই ম্যাচে হারিয়ে দেয়। দেখেই বোঝা যাচ্ছিল যে ম্যাচটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না, কিন্তু ম্যাচটাকে শেষ করতে হলো। আর সেথ রলিন্সের ইনজুরিটা
অ্যাকচুয়ালি সিরিয়াস। এবার সেই সময় অনেকে ভাবছিল যে এটা হয়তো ডাব্লিউডাব্লিউর কোনো স্টোরি লাইন, আর মেন ইভেন্টে হয়তো সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে আসবে, আর তারপর আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সেথ রলিন্সের কিছু হয়নি, কিন্তু সেসব কিছুই ঘটেনি। আর পরবর্তীকালে জানা গেছে অ্যাকচুয়ালি সেথ রলিন্সের যে ইঞ্জুরিটা সেটা লেজিট, আর এরপর হয়তো সেথ রলিন্সকে বেশ কিছু দিনের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতেও হতে পারে। এবার এইটা কথা না, ইঞ্জুরি তো ডাব্লিউডাব্লিউতে হতেই থাকে। এবার সেথ রলিন্সের জন্য আমরা এটাই প্রে করবো যে গেট ওয়েল সুন সেথ রলিন্স, কিন্তু সমস্যা হলো একটাই, সেথ রলিন্সের কাছে এখন মানি ইন দ্য ব্যাংক আছে, আর তাছাড়া সেথ রলিন্সের অ্যারাউন্ডে যেসব স্টোরি লাইন চলছে, এবার সেই স্টোরি লাইনগুলোর কী হবে? প্রথমত সেথ রলিন্সের ফ্যাকশনের কী হবে, মানি ইন দ্য ব্যাংকের কী হবে, আর এরপর রোমান রিংসের রিটার্ন কীভাবে হবে কাকা? কারণ রোমান রিংসের রিটার্ন তো সম্পূর্ণ ঘুরছিল সেথ রলিন্সের অ্যারাউন্ডেই। এবার সেথ রলিন্সই যদি অ্যাভেলেবেল না থাকে তো রোমান রিংস কার এগেনস্টে রিটার্ন করতে আসবে এরপর? তো অনেক কিছু হজবরল ঘটে গেছে একটা মাত্র ইঞ্জুরির কারণে সেথ রলিন্সের। তো এবার দেখো, ইঞ্জুরি যদি হয়ে গেছে, মানে হয়ে গিয়ে থাকে অ্যাকচুয়ালি, সেখানে তো কারো কিছু করার নেই, আমরা শুধু প্রে করতে পারি যাতে সেথ রলিন্স খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। কিন্তু যদি এটা 1%ও চান্স হয়ে থাকে যেটা একটা স্টোরি লাইন, যেটা মনে হচ্ছে না যে এটা স্টোরি লাইন, এটা রিয়েল লাইফ ইনসিডেন্টই, কিন্তু যদি একটা 1%ও চান্স থেকে থাকে যে এটা একটা স্টোরি লাইন, সেটা এক্ষেত্রেই হতে পারে যেমন আমরা আর্ট্রুথের ক্ষেত্রে দেখেছিলাম, যে সবই হয়েছিল যে সত্যি সত্যি আর্ট্রুথ বেরিয়ে গেছে, কিন্তু আর্ট্রুথকে ডাব্লিউডাব্লিউ আবার ফিরিয়ে এনেছিল। তো সেথ রলিন্সের ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে যে ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র হেডলাইন বানানোর জন্য, কারণ এরকম শোনা যাচ্ছিল যে যেহেতু এইডাব্লিউরও একটা শো ছিল এই উইকে, তো অল ইন, তো সেক্ষেত্রে এইডাব্লিউকে যাতে হেডলাইন বানাতে না দেয় ডাব্লিউডাব্লিউ, তাই বড় কিছু করার চেষ্টা করছিল। এবার বড় কিছু তো আমরা দেখতেই পাচ্ছি কী করছে, না তো কোনো বড় রিটার্ন হচ্ছে, না তো কোনো চ্যাম্পিয়নশিপ হিউজ কিছু চেঞ্জ হচ্ছে, তো হেডলাইন বানানোর মতো কোনো কিছুই ডাব্লিউডাব্লিউর কাছে ছিল না, না তো রোমান রিংসের রিটার্ন হয়েছে। তো সেক্ষেত্রে সেথ রলিন্সের এরকম একটা ইঞ্জুরি অ্যাঙ্গেল যদি হেডলাইন ক্রিয়েট করতে পারে, যেটা করেওছে, তো মেবি এটা ডাব্লিউডাব্লিউ একটা ট্রিক হলেও হতে পারে। আর পরে হয়তো আমরা এটাও দেখতে পেতে পারি যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি ইনজিওর্ড না, সেথ রলিন্স সম্পূর্ণরূপে ঠিক আছে, বা ইঞ্জুরিটাই কিছুদিন হয়তো সেথ রলিন্স সেল করলো, কিন্তু যতটা আমরা এক্সপেক্ট করছি অতটা গ্যাপ সেথ রলিন্স দিল না, এরকম আমরা দেখতে পেতে পারি যদি অ্যাকচুয়ালি এটা কোনো স্টোরি লাইনের পার্ট হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যেইভাবে সব খবর বেরাচ্ছে দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট, আর সেথ রলিন্সকে সত্যি এবার বেশ কিছুদিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হবে। তো দেখা যাক এরপর ডাব্লিউডাব্লিউ কীভাবে নিজেদের প্ল্যানসে চেঞ্জ করে, কিন্তু হ্যাঁ, প্ল্যান চেঞ্জ তো হবেই, কারণ সেথ রলিন্সের অ্যারাউন্ডে অনেক কিছু ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছিল, যদি সেথ রলিন্সই কমপ্লিট করতে না পারে বা অ্যাভেলেবেল থাকতে না পারে, তো সেই প্ল্যানগুলো তো 100% চেঞ্জ হবেই হবে। আর যদি ফাইনালি কথা বলা হয় স্যাটারডে নাইটস মেন ইভেন্টের, যেখানে গোল্ডবার্গ ভার্সেস গুন্থারের ম্যাচ ছিল ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার যেহেতু এই ম্যাচে গোল্ডবার্গ জেতেনি, তো এটাই গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ ছিল। এবার এটাই আমি তোমাদের বলছিলাম, তোমরা দেখো গোল্ডবার্গের মতো একটা লেজেন্ডের রিটায়ারমেন্ট ম্যাচ হচ্ছে, সেইখানে ম্যাচের মাঝখানে অ্যাড। এবার এই ম্যাচটা গোল্ডবার্গের যেমন ম্যাচ আমরা এক্সপেক্ট করি তার তুলনায় বড় ম্যাচ ছিল, কারণ ম্যাচটা প্রায় 12-13 মিনিট চলেছিল, আর গোল্ডবার্গের পারফরমেন্সও ম্যাচে দেখার মতো ছিল, যেখানে গান্থারের চপগুলোকে মানে গোল্ডবার্গ যেভাবে খাচ্ছিল আর তার কোনো এফেক্টই করছিল না, তো সেটাও একটা দেখার মতো মোমেন্ট ছিল। তাছাড়া গোল্ডবার্গও ট্রাই করেছে এই ম্যাচটাকে একটু লম্বা টানার, যেটা গোল্ডবার্গের জন্য সত্যি অনেকটাই ডিফিকাল্ট কাজ ছিল, কিন্তু তবু গোল্ডবার্গ করেছে এই বয়সে এসেও, তো তার জন্য হ্যাটস অফ গোল্ডবার্গ। কিন্তু ওই ম্যাচের মাঝখানে যেভাবে অ্যাডভার্টিজমেন্ট দিচ্ছিল, তো সেটা দেখে একদমই মনে হচ্ছিল না যে এটা গোল্ডবার্গের মতো একটা লেজেন্ডের রিটায়ারমেন্ট ম্যাচ। এবার এই অ্যাডভার্টিজমেন্টের কারণে কি হয়েছে বলছি, সেটা কিন্তু তার আগে এই ম্যাচটা একটু শেষ করা যাক। তো এই ম্যাচের মাঝখানে আমরা দেখেছিলাম যে গোল্ডবার্গের ছেলে যেহেতু রিং সাইডে বসেছিল, তো আমাদের গান্থার গিয়ে তার পেছনেও লেগেছিল, তো তাদের মধ্যে আমরা একটা মোমেন্ট দেখতে পাই। আর সেই আগে আমরা দেখেছিলাম যে গোল্ডবার্গ গুন্থারকে একটা স্পিয়ার আর একটা জ্যাক হ্যামারও মেরেছিল যখন গুন্থার রিংয়ে ফিরেছিল, সেটাই সম্ভবত গোল্ডবার্গের লাস্ট স্পিয়ার আর লাস্ট জ্যাক হ্যামার ছিল। আর তার আগেও গোল্ডবার্গ গুন্থারকে একটা স্পিয়ার মারার চেষ্টা করেছিল, কিন্তু সেটা রেফারির গায়ে গিয়ে লাগে। তো রেফারির গায়ে যখন গিয়ে লাগে তখন তো রেফারি উল্টে থাকলে ম্যাচে কী না হতে পারে। গোল্ডবার্গের যে নি ব্রেস ছিল সেটা দিয়েই গুন্থার গোল্ডবার্গের উপর অ্যাটাক করছিল। আর লাস্টে আমরা দেখতে পাই এইসবের পরেও যখন গুন্থার গোল্ডবার্গকে তার সাবমিশন হোল্ডে আটকে দেয়, তখন গোল্ডবার্গ আর সেখান থেকে বেরোতে পারে না, গোল্ডবার্গ ফেড আউট হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। আর গুন্থার এই ম্যাচটাও জিতে যায়, তার সাথে সাথে গোল্ডবার্গকে সে রিটায়ারও করিয়ে দেয় আর তার চ্যাম্পিয়নশিপও রিটেন করে নেয়। তো তারপর আমরা গোল্ডবার্গের একটা স্পিচ শুনতে পাই, মানে স্পিচ হচ্ছিল আর কি গোল্ডবার্গের, তার মাঝখানেই আমরা দেখতে পাই স্যাটারডে নাইটস মেন ইভেন্ট শেষ হয়ে যায়, মানে স্পিচটা কমপ্লিটও হয় না। আর এসব কেন হয়েছে? কারণ মাঝখানেই অ্যাডগুলোর জন্য। যদি ডাব্লিউডাব্লিউ একটা দুটো অ্যাডকে কেটে দিয়ে সেই টাইমটাকে অ্যাড করে দিত, তো সেই টাইমে আমরা গোল্ডবার্গের স্পিচটা হয়তো পুরো শুনে নিতাম। এবার এমন না যে আমরা যেহেতু টেলিভিশনে শুনতে পাইনি বা সেই মোমেন্টে শুনতে পাইনি আর তাই স্পিচটা আমরা শুনতেই পাবো না। অবশ্যই এখন ডিজিটাল যুগ, তো ডাব্লিউডাব্লিউ পরে তাদের ইউটিউব চ্যানেলে পুরো স্পিচটাই আর কি আপলোড করেছে, তো সেখান থেকে গিয়ে সবাই দেখতেই পারে।
কিন্তু তবু গোল্ডবার্গের মতো একটা লেজেন্ডের ক্ষেত্রে এটা একটু তো ডিসরেসপেক্টফুল যে সে তার এত সুন্দর একটা কেরিয়ারের পর যখন রিটায়ারমেন্ট স্পিচ দিচ্ছে সেটাকেও সম্পূর্ণ করতে দিচ্ছে না ডাব্লিউডাব্লিউ। কেন? কারণ টাইম শেষ আর মাঝখানে এক গাদা অ্যাডভার্টিজমেন্ট ঢুকিয়েছে। তো সেই কারণেই আমি বলছি স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের মতো ইভেন্টে তো কারো রিটায়ারমেন্ট হওয়া উচিতই না। কিন্তু আরও ভালো খবর শুনবে, শোনা যাচ্ছে এমন যে জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচও গান্থারের এগেনস্টেই হবে, আর সেটাও হবে কোথায়? স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। এবার ভাবো তোমরা, গোল্ডবার্গের জন্য হয়তো অনেকে অনেক কিছু ফিল নাও করতে পারে, কিন্তু যারা যারা জন সিনাকে ভালোবাসে, এবার তোমরা ভাবো ওই সেম জিনিস যদি জন সিনার সাথেও রিপিট হয়, যে জন সিনার রিটায়ারমেন্টের ম্যাচের মাঝখানে এতগুলো অ্যাড, তাছাড়া জন সিনা যখন তার রিটায়ারমেন্ট স্পিচ দেবে তখন সেটাকেও মাঝখানে কেটে দেওয়া হবে, তখন তোমাদের কেমন লাগবে? আর এই কারণেই আমি বলছি যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে তো আমি আর একদমই সম্মান করি না, আর আমি তো চাই এইটা যেন যত তাড়াতাড়ি সম্ভব আবার বন্ধ হয়ে যাক। এরকম ইভেন্টের কোনো দরকারই নেই। এক তো আমাদের সেথ রলিন্সকে ইনজিওর্ড করে দিল, আর এক তো কোনো সারপ্রাইজিং কিছু ছিলই না। নেক্সট গোল্ডবার্গের রিটায়ারমেন্টটাও কেমন একটা ভাবে যেন হলো। তো এরকম ইভেন্ট যেটা কিনা পজিটিভের থেকে নেগেটিভ দিক বেশি, সেটা না হলেই হয়তো ফিউচারে ভালো হয়। কিন্তু যেমন বললাম, আমার কথায় কিছুই আসবে যাবে না, ডাব্লিউডাব্লিউ যেটা করানো সেটা ডাব্লিউডাব্লিউ করাবেই, কারণ বিজনেস, দিস ইজ বিজনেস, আর টাকা যেখানে ডাব্লিউডাব্লিউ সেখানে। এখন বর্তমানে রিয়েলিটি এটাই। যাই হোক না কেন, ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল, কিন্তু তোমরা বলবে যে তোমাদের অ্যাকচুয়ালি কোনটা ভালো লেগেছে, মানে যারা দুটো ইভেন্টই দেখেছো তাদের কোন ইভেন্টটা ভালো লেগেছে, এভলিউশন নাকি স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট? হ্যাঁ, এবার জানি অনেকে বলবে অল ইন, কারণ অনেকের এইডব্লিউ দেখা আমার চ্যানেলে। হ্যাঁ, বলতে পারো, কারণ সত্যি অল ইনে অনেক কিছু ঘটেছে, যেটা আমি ছোটো ছোটো ক্লিপ দেখছিলাম, যেমন এজের রিটার্ন হয়েছিল, ড্যানিয়েল ব্রায়ান মানে ব্রায়ান ড্যানিয়েলসনের রিটার্ন হয়েছিল, তো এরকম অনেক কিছু ঘটেছে অল ইনে। তো হ্যাঁ, সেটাকেও তোমরা বলতে পারো, আমি বলবো না যে সেটা একদমই বলা যাবে না। অ্যাকচুয়ালি হয়তো অল ইন বেটারই ছিল মানে ডাব্লিউডব্লিউ দুটো ইভেন্টের থেকে, কিন্তু আমি যেহেতু এইডব্লিউ দেখি না, তাই আমার সেটা নিয়ে কোনো সেরকম ধারণা নেই। যাই হোক না কেন, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।